আপনি পলিটিক্যাল একাডেমির ক্লাসের লিঙ্কে চলে আসবেন আর রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস হবে না, সেটা হতেই পারে না। তাই সকলের কথা মাথায় রেখে তোমরা গ্রুপে প্রত্যেকে মেসেজ করেছো, স্যার যদি আমাদের মক টেস্ট সিরিজ নিয়ে আসা যেত তাহলে পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি নেওয়া যেত। হ্যাঁ, একদমই তাই। মক টেস্ট সিরিজ আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে একেবারে ফ্রিতে করা শুরু করে দিয়েছি। আজ থেকে তার শুভ সূচনা। তাই এই ধামাকা সিরিজের জন্য একেবারে তোমরা কোমর বেঁধে প্রস্তুতি নাও। নতুন সিলেবাস অনুযায়ী অর্থাৎ নতুন প্যাটার্ন অনুযায়ী যে 60টা প্রশ্ন তোমাদের রয়েছে, তাই আমি নাম দিয়েছি 60 মিনিট 60 কোশ্চেন। 60 মিনিটে 60টা প্রশ্ন আমরা কিন্তু আলোচনা করব, কারণ নতুন প্যাটার্ন অনুযায়ী 60টা প্রশ্ন উত্তর তোমাকে দিতে হবে। আমরা মূলত ভারতীয় সংবিধানের পাঠ থেকেই কিন্তু আলোচনা করা শুরু করব। প্রত্যেকটা টপিক ধরে ধরে যে প্রশ্নগুলো সব থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে যে প্রশ্নগুলো বারবার পরীক্ষায় এসেছে কনসেপ্ট লেভেল এবং ফ্যাক্ট লেভেল থেকে, দুটো বিষয় থেকে আমাদের কিন্তু এই প্রশ্নপত্র সাজানো হয়েছে। তাই আর দেরি নয়, আমাদের মক টেস্ট সিরিজ আজ থেকেই কিন্তু শুরু হচ্ছে। মূলত আমাদের যে পেইড মক টেস্ট সিরিজ সেটা কিন্তু তোমাদের 999 তোমরা এই টাকাতে পেয়ে যাচ্ছ আমাদের পেইড মক টেস্ট সিরিজ। সেখানে তোমাদের প্রায় থাকছে 100 থেকে 150 মক টেস্ট পেয়ে যাচ্ছ। এই মক টেস্ট তোমাদের পেইড মক টেস্টের জন্য তোমরা পাচ্ছ। যারা নিতে চাইবে তাদের জন্য একটা স্পেশাল অফার, আমার বইটি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এই বইটি তোমরা একেবারে ফ্রিতে পেয়ে যাবে। এই বইটির দাম হচ্ছে 799। এই 799 টাকার বইটি তোমরা কিন্তু পুরোপুরি ফ্রিতে পেয়ে যাবে 999 টাকায় তোমরা যদি পারচেস করো পেইড এসএলএসটির মক টেস্ট। চলো আমরা আজকের কি মক টেস্টের প্রশ্নগুলো রেখেছি সেগুলোকে একটু দেখে নিই। আমাদের একেবারে মক টেস্ট 1 অর্থাৎ মক টেস্ট 1-এর প্রথম প্রশ্নটি কি বলছে, নিম্নে বর্ণিত কোন রিটটি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে উত্থাপিত জনস্বার্থ মামলার আবেদন সংক্রান্ত শ্রেণীর মধ্যে আসে? এটা কিন্তু একটা কনসেপচুয়াল প্রশ্ন আমরা বলতে পারি। মূলত রিট বলতে কি বোঝায় আমরা প্রত্যেকেই জানি, কিন্তু রিট বা আমরা লেখ বলে থাকি, বাংলাতে আমরা লেখ বলে থাকি। মূলত হাইকোর্ট মূলত এই লেখ জারি করে। হাইকোর্টের যে ক্ষমতা রয়েছে এই লেখ জারি করার ক্ষমতা, সেটা কত নম্বর ধারাতে আমরা প্রত্যেকেই জানি, সেটা হচ্ছে 226 নম্বর ধারাতে। আর সুপ্রিম কোর্ট এই লেখ জারি করতে পারে কত নম্বর ধারাতে? সুপ্রিম কোর্ট জারি করতে পারে 32 নম্বর ধারা অনুযায়ী। মোট কত প্রকার লেখ বা রিট জারি করা যায়? মোট 5 প্রকারের লেখ বা রিট জারি করা যায়। তোমাদের জন্য প্রশ্ন থাকবে কি কি লেখ বা রিট আমরা জারি করতে পারি, সেটা তোমরা কমেন্টে জানাবে। চলো প্রথম যে প্রশ্নটি বলছে তার অপশানগুলো দেখে নিই। কোনো রাজনৈতিক দলের পদাধিকারী নির্বাচনের বৈধতা বিষয়ে চ্যালেঞ্জ তোলা। দ্বিতীয়ত বলছে রাজনৈতিক হস্তক্ষেপের বিরুদ্ধে। তৃতীয়ত বলছে নিম্ন আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে। চতুর্থত বলছে কোনো সাধারণ বিষয়ের বিরুদ্ধে। একেবারেই আমরা যখন প্রশ্নগুলো কিন্তু করব, আমরা কিন্তু এলিমিনেশন পদ্ধতির মধ্য দিয়ে করার চেষ্টা করব, সেটা আরও ভালোভাবে আমরা করতে পারবো। তাহলে কোনো রাজনৈতিক দলের পদাধিকারী নির্বাচনে বৈধতা বিষয়ে চ্যালেঞ্জ তোলা নয়, রাজনৈতিক হস্তক্ষেপের বিরুদ্ধে তো নয়ই, এবং নিম্ন আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে জনস্বার্থ মামলা আমরা করি না। মূলত কোনো সাধারণ বিষয়ের বিরুদ্ধে আমরা এই জনস্বার্থ মামলার আবেদন সেটা আমরা মূলত করে থাকি। পরের প্রশ্নটি বলছে, দেখো যে প্রধান কারণবশত
ভারতকে একটি সাধারণতান্ত্রিক দেশ হিসাবে বিবেচনা করা হয়। তোমাদের একটা কথা বলবো, প্রত্যেকে কিন্তু আমার প্রশ্ন করার সাথে সাথে তোমাদের উত্তরগুলো কিন্তু করতে থাকো, এবং কতগুলো প্রশ্ন তুমি সঠিক করেছো সেই কমেন্টটা আমাদের কমেন্ট বক্সে করে যাবে। আর যারা এখনো পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি, নিচে লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে লিঙ্কে কিন্তু তোমরা জয়েন করতে পারবে। আর সরাসরি কোনো সমস্যা হলে আমাকে মেসেজ করবে 8620063339 এই ফোন নাম্বারে। বলছে রাষ্ট্রপ্রধান নির্বাচিত হন, সাধারণতান্ত্রিক দেশ হিসেবে কেন বলা হয়, প্রজাতান্ত্রিক আমরা কেন বলি, রিপাবলিক আমরা কেন বলি, রাষ্ট্রপ্রধান নির্বাচিত হয়, এটি 15ই আগস্ট 1947-এ স্বাধীনতা লাভ করে, এর একটি নিজস্ব লিখিত সংবিধান আছে, এটি একটি সংসদীয় সরকার আছে। এগুলো কিন্তু ভারতীয় শাসন ব্যবস্থার খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের কথা এখানে কিন্তু তুলে ধরেছে। আমাদের ভারতীয় যদি শাসন ব্যবস্থা দেখি, সংসদীয় সরকার আছে যেখানে মূলত সংসদ পরিচালিত করে, তাই তো? আমাদের দুটো কক্ষ রয়েছে সংসদের, আমরা তাই তো জানি, দুটো কক্ষ রয়েছে, একটা হচ্ছে রাজ্যসভা আর একটা হচ্ছে লোকসভা। এখানে কি বলছে, একটি নিজস্ব লিখিত সংবিধান আছে, আমাদের নিজস্ব একটা লিখিত সংবিধান আছে। আমরা জানি আমাদের 1947 সালে 15ই আগস্ট স্বাধীনতা লাভ করেছে, কিন্তু সঠিক উত্তর কি, আমরা সাধারণতান্ত্রিক দেশ কেন বলি, এখানে রাষ্ট্রপ্রধান নির্বাচিত হয় মূলত আমরা পরোক্ষভাবে। পরের প্রশ্নটি কি বলছে, পরের প্রশ্নটি বলছে 26শে জানুয়ারি 1950 সাল থেকে সংবিধান কার্যকর হওয়ার সময় ভারতীয় প্রজাতন্ত্রের সঠিক সাংবিধানিক অবস্থান কি ছিল। একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র ছিল। তোমাদের কি বলেছে 1950 সালে, এটা কিন্তু মনে রাখার চেষ্টা করবে, 1950 সালে এটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র, একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র, একটি সার্বভৌম ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র, একটি সার্বভৌম ধর্মনিরপেক্ষ সমাজতন্ত্র বিশিষ্ট গণতান্ত্রিক প্রজাতন্ত্র। কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর কোনটা হবে? লক্ষ্য করে যদি দেখো, আমাদের যে 26শে জানুয়ারি 1950 সালে সংবিধান যখন কার্যকর হয়, তখন কিন্তু সংবিধানে 3টি বিষয় যুক্ত ছিল না। কি কি 3টি বিষয় যুক্ত ছিল না? সেটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা, সমাজতান্ত্রিকতা এবং সংহতি। সেটা মূলত 1976 সালের, আমরা প্রত্যেকে জানি, 42তম সংবিধান সংশোধনীর মধ্য দিয়ে সেটাকে আমাদের ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় যুক্ত করা হয়, তাই তো? তাহলে যদি 1976 সালে সেটা যুক্ত হয়, তাহলে নিশ্চয়ই 1950 সালে সেই 3টি শব্দ ছিল না, ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক। তাহলে দেখো, ধর্মনিরপেক্ষ যেটা বলছে কেটে বাদ দেব, ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক কেটে বাদ দেব। এবারে শুধুমাত্র কি গণতান্ত্রিক প্রজাতন্ত্র ছিল? না, কি ছিল? এটি একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসাবে সেটি ছিল। অর্থাৎ সঠিক উত্তরটা হচ্ছে বি। পরের প্রশ্নটি আরো গুরুত্বপূর্ণ। দেখো, এই প্রশ্নগুলো কিন্তু কোনো না কোনো বছরে এই প্রশ্নগুলো পড়েছে কোথাও না কোথাও, সেখান থেকে কিন্তু এই প্রশ্নগুলোকে তুলে ধরা হয়েছে। হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্ট দ্বারা জারি করা কোনো রিট, কোন রিটটির মাধ্যমে কোনো কর্তৃপক্ষকে তার কার্য সম্পাদন করতে বাধ্য করা হয় যা সে সঠিকভাবে সম্পাদন করছে না? নিম্ন আদালতকে বলে, তুমি তোমার কাজটা সঠিকভাবে করছো না, তুমি ভালো করে করো কাজটা, তোমার এখতিয়ারে যে কাজটা তুমি সঠিকভাবে কেন করছো না, তুমি সঠিকভাবে করো। কাকে বলতে পারে? সার্টিটিউরি, হেভিয়াস কর্পাস, ম্যান্ডেমাস, কিউ ওয়ারান্টো। এই যে কথাগুলো রয়েছে, আমি তোমাদের বলেছিলাম 5টা লেখ জারি করতে পারে, তার মধ্যে কিন্তু 4টে আমি বলে দিলাম, তোমাদের কমেন্ট করতে বলেছিলাম। এবারে এর উত্তর, সঠিক উত্তর কোনটা হবে বলো, প্রত্যেকে বলার চেষ্টা করো, সঠিক উত্তর কোনটা হবে? একদমই সঠিক উত্তর হচ্ছে ম্যান্ডেমাস। ম্যান্ডেমাস অর্থাৎ তোমাকে বলছে কি, কার্য সম্পাদন করতে বাধ্য করা হয় যে সঠিকভাবে সম্পাদন করছে না। এগুলো নিয়ে আমি ডিটেলস আলোচনা এখানে করছি না, কারণ অনেকগুলো প্রশ্ন, সময় চলে যাবে। এগুলোর জন্য আমার চ্যানেলে ভিজিট করো, সেখানে আমি কিন্তু তোমাদের লিঙ্ক দিয়ে দিচ্ছি, এই সংক্রান্ত ভিডিও কিন্তু আসবে, তোমরা পেয়ে যাবে। তারপরে দেখো 5 নম্বরে যে প্রশ্নটি বলছে, ভারতের সংবিধানের যে অংশে শাসন বিভাগের থেকে বিচার বিভাগের পৃথকীকরণ লিপিবদ্ধ আছে।
ভারতের সংবিধানের যে অংশে শাসন বিভাগের থেকে বিচার বিভাগের পৃথকীকরণ লিপিবদ্ধ আছে সেটা কোন পার্ট বা কোন বিভাগের আমরা বলতে পারি? এখানে কি বলছে? প্রস্তাবনায়, মৌলিক অধিকারে, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিতে, সপ্তম তপশিলিতে। কোথায় বলা আছে? আলাদা কোথায় বলা আছে? একমাত্র প্রস্তাবনায় নেই, মৌলিক অধিকারে হতেই পারে না, সপ্তম তপশিলে তো অবশ্যই নয়। আমরা রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিতে আমরা লক্ষ্য করতে পারি। পরের প্রশ্নটি কি বলছে? পরের প্রশ্নটি বলছে নির্ধারিত বয়সের নাগরিকদের নিম্নে বর্ণিত শ্রেণীর কোনটি ভোটার হিসাবে নিবন্ধিত হতে পারে? কোনটা ভোটার হিসেবে নিবন্ধিত হবে? আমি ভোটার হিসেবে থাকতে পারি কোনটাতে? বলছে দেউলিয়া হলে আমি ভোটার থাকতে পারি, কোনো নির্দিষ্ট অপরাধ বা দুর্নীতি দোষী সাব্যস্ত থাকলে, অনাবাসী নাগরিক হলে, নাকি মানসিকভাবে অসুস্থ হলে? অবশ্যই সঠিক উত্তর হচ্ছে অনাবাসী ভারতীয় হলেও তার কে ভোটার হিসাবে নিবন্ধিত হতে পারে। তোমরা প্রত্যেকে কিন্তু আমার সাথে সাথে কিন্তু উত্তরগুলো করার চেষ্টা করবে, আর কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপরের প্রশ্নটি বলছে নিচের কোনটি ভারতের সংবিধানে মৌলিক অধিকার হিসাবে অন্তর্ভুক্ত নয়? নিচের কোনটি? মতামত প্রকাশের অধিকার, আইনের দৃষ্টিতে সাম্যের অধিকার, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, সম কাজের জন্য সম বেতনের অধিকার। আমরা জানি মৌলিক হিসাবে কোনগুলো মৌলিক অধিকার। মতামত প্রকাশের অধিকার তুমি জানো 19 নম্বর ধারাতে স্বাধীনতার অধিকারে বলা হয়েছে মতামত প্রকাশের অধিকারের কথা। আইনের দৃষ্টিতে সাম্যের অধিকার তোমরা জানো 14 নম্বর ধারাতে সাম্যের অধিকারের কথা বলা হয়েছে। সাংবিধানিক প্রতিবিধানের অধিকার তোমরা প্রত্যেকেই জানো, সেটা আমাদের যে মূলত 32 নম্বর ধারা থেকে আমাদের সাংবিধানিক প্রতিবিধানের অধিকারের কথা বলা হয়েছে। তারপরে সম কাজের জন্য সম বেতনের অধিকার, এটা কিন্তু পড়ে থাকে। এটা তোমাদের কি সম কাজের জন্য সম বেতনের অধিকারটা কিন্তু একটা অধিকার, কিন্তু সেটা মৌলিক অধিকার নয়। পরের প্রশ্নটি কি বলছে দেখো, ভারতের সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি সংযোজিত হয়, এটা আমি আগে কিন্তু বলে দিয়েছি। 41তম সংবিধান সংশোধনী, 42তম, 43তম, 44তম, কোনটি হবে? সঠিক উত্তরটা হচ্ছে 42তম সংবিধান সংশোধনীর দ্বারা, যেটা হয়েছিল 1976 সালে। 1976 সালে সংবিধান সংশোধনী, 42তম সংবিধান সংশোধনী, তার মধ্য দিয়ে প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি সংযোজিত হয়। তোমাদের জন্য প্রশ্ন থাকবে কার আমলে, অর্থাৎ কোন প্রধানমন্ত্রীর আমলে এই 42তম সংবিধান সংশোধনী ঘটেছিল, যাকে আমরা মূলত মিনি কনস্টিটিউশন বলে থাকি। পরের প্রশ্নটি কি বলছে দেখো, নিম্নলিখিত কোনটি একটি মৌলিক অধিকার নয়? মৌলিক অধিকার নয় কোনটি? সাম্যের অধিকার, আমরা সাম্যের অধিকার মৌলিক অধিকারে পড়েছি, তাহলে এটা বাদ চলে গেল। স্বাধীনতার অধিকার, সেটাও একটা মৌলিক অধিকার, আমরা 19 নম্বর ধারায় পড়েছি। শোষণের বিরুদ্ধে অধিকার, সেটাও একটা মৌলিক অধিকার, আমরা পড়েছি 23 এবং 24 নম্বর ধারায় শোষণের অধিকার, তাই তো? তারপরে কি বলছে? সম্পত্তির অধিকার। সম্পত্তির অধিকারটা কিন্তু এক সময় মৌলিক অধিকার হিসেবে ছিল, কিন্তু এখন কিন্তু সেটা মৌলিক অধিকার হিসেবে নেই। সেটা কোথায় চলে গেছে? মৌলিক অধিকারটা চলে গেছে 300A নম্বর ধারাতে, সম্পত্তির অধিকারটা সেখানে চলে গেছে। এখন সম্পত্তির অধিকারটা আইনগত অধিকার হিসেবে রয়েছে। পরের প্রশ্নটি বলছে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কর্তৃক জারি করা রিটগুলির মধ্যে নিম্নলিখিত কোনটির মাধ্যমে কোনো কর্তৃপক্ষের আদেশ গণ্য করা হয়? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কর্তৃক জারি করা রিটগুলির মধ্যে নিম্নলিখিত কোনটির মাধ্যমে কর্তৃপক্ষের আদেশ গণ্য করা হয়? ম্যান্ডেমাস, স্ট্যাটিউটরি, কিউ ওয়ারেন্টো, হ্যাবিয়াস কর্পাস। সঠিক উত্তর কী হবে? প্রত্যেকে কমেন্ট করে জানাও। সঠিক উত্তর একেবারে বি, অপশান বি। পরের প্রশ্নটি বলছে নাগরিক সমতা, সিভিল ইকুয়ালিটি বলতে কি বোঝায়? নাগরিক সমতা বলতে কি বোঝায়? আইনের দৃষ্টিতে সাম্য, সুযোগের সমতা, সম্পদের সুষম বন্টন, রাষ্ট্রের বিভিন্ন বিষয়ে অংশগ্রহণের সমান অধিকার। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে নাগরিক সমতা বলতে বোঝায় সুযোগের সমতা। নাগরিক সমতা বা সিভিল ইকুয়ালিটি বলতে বোঝায় কি? যাদের সঠিক উত্তর সুযোগের
সমতা। পরের প্রশ্নটি বলছে নিম্নে বর্ণিত শব্দগুলির মধ্যে কোনটি 1976 সালের সংশোধনী আইন দ্বারা ভারতের সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত? সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, মর্যাদা, সংহতি। নিম্নে বর্ণিত শব্দগুলির মধ্যে 1976 সালের সংশোধনী 42তম দ্বারা ভারতের সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত হয়েছিল। কোনটি বা কোনগুলি এটা আমাদেরকে বলতে হবে। সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, মর্যাদা এবং সংহতি। পরের প্রশ্নটি বলছে দেখো নিম্নে বর্ণিত শব্দগুলির মধ্যে 1976 সালের সংশোধনীতে ভারতের সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত হয়নি কোন কথাটি? সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, মর্যাদা নাকি সংহতি? আমি একটুখানি আগেই কিন্তু তিনটে কথা আমি বলেছি। তার মধ্যে সমাজতান্ত্রিক কথাটা যুক্ত করা হয়েছে, ধর্মনিরপেক্ষ কথাটা যুক্ত করা হয়েছে, সংহতি কথাটাও যুক্ত করা হয়েছে। শুধু যুক্ত করা হয়নি কোন কথাটি? মর্যাদা। সঠিক উত্তর তাহলে মর্যাদা। পরের প্রশ্ন কি বলছে? পরের প্রশ্ন বলছে ভারতীয় সংসদ একটি রাজ্যের নাম ও সীমানার পরিবর্তন করতে পারে। নাম এবং সীমানার পরিবর্তন করতে পারে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা দ্বারা, বিশেষ সংখ্যাগরিষ্ঠতা দ্বারা, 2/3 সদস্যের সংখ্যাগরিষ্ঠতা দ্বারা, নাকি 2/3 সদস্যের সংখ্যাগরিষ্ঠ ভোট এবং এর মোট সদস্য সংখ্যার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠের ভোট। কোনটা সঠিক উত্তর হবে বলো? তাহলে এর সঠিক উত্তরটি কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে সাধারণ সংখ্যা গরিষ্ঠতা দ্বারা। সঠিক উত্তরটি সাধারণ সংখ্যা গরিষ্ঠতা দ্বারা। কত নম্বর ধারা? 3 নম্বর ধারা অনুযায়ী সংসদকে এই ক্ষমতা প্রদান করা হয়েছে। পরের প্রশ্নটি কি বলছে দেখো, পরের প্রশ্নটি বলছে ভারতের রাজনৈতিক ক্ষমতার উৎস কি? ভারতের রাজনৈতিক ক্ষমতার উৎস কি? এক বলছে ভারতের সংবিধান, ভারতের সংসদ, তারপরে কি বলছে দেখে নাও, তারপরে বলছে সংসদ ও রাজ্য আইনসভা, নাকি আমরা ভারতের জনগণ। একদম খুব গুরুত্বপূর্ণ কথা এটা, কিন্তু সঠিক উত্তর হচ্ছে আমরা ভারতের জনগণ। পরের প্রশ্নটি বলছে নিম্নলিখিত কোনটি একটি রাজনৈতিক অধিকার? একটি রাজনৈতিক অধিকার কোনটি? স্বাধীনতার অধিকার, নির্বাচনের প্রতিযোগিতার অধিকার, আইনের দৃষ্টিতে সাম্যের অধিকার, জীবনের অধিকার। নির্বাচনের প্রতিযোগিতার অধিকারটা দেখো রাজনীতির সাথে যুক্ত, এটাই হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্নটি কি বলছে? পরের প্রশ্নটি বলছে ভারতের মৌলিক অধিকার নিশ্চিত করা হয় এর মাধ্যমে সাম্যের অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, শিক্ষা ও সাংস্কৃতিক অধিকার। ভারতের মৌলিক অধিকারকে নিশ্চিত করা হয় কার মধ্য দিয়ে? এটা খুব গুরুত্বপূর্ণ, একটু আগেই আমি তোমাদের কিন্তু আলোচনা করছিলাম। খুব গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। সাংবিধানিক প্রতিবিধানের অধিকার আমরা দেখেছি কত নম্বরে? 32 নম্বর ধারাতে। এই 32 নম্বর ধারা সাংবিধানিক প্রতিবিধানের অধিকারের মধ্য দিয়ে কিন্তু বলা হয়েছে যে মৌলিক অধিকারকে নিশ্চিত করতে হবে। মৌলিক অধিকারকে আমাকে নিশ্চিত করার দায়িত্ব হাইকোর্টকে এবং সুপ্রিম কোর্টকে দেওয়া হচ্ছে। সুপ্রিম কোর্ট শুধুমাত্র মৌলিক এই রিটগুলো জারি করতে পারে 5 প্রকারের, কিন্তু হাইকোর্ট রিটগুলো ছাড়াও অন্যান্য ক্ষেত্রে, মৌলিক অধিকার ছাড়াও অন্যান্য ক্ষেত্রে কিন্তু অধিকারগুলো সংরক্ষণ করার ক্ষেত্রে ভূমিকা পালন করে থাকে। পরের প্রশ্নটি দেখো, পরের প্রশ্নটি বলছে হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্ট কর্তৃক কোনটি জারি করে আটককারী কর্তৃপক্ষকে আটক ব্যক্তিকে আদালতে হাজির করতে বলা হয়? এর মধ্য দিয়ে কিন্তু তোমরা সব শিখে যাবে। কোন আটককারী কর্তৃপক্ষকে আটক ব্যক্তিকে আদালতে হাজির করতে বলা হয়? কার মধ্য দিয়ে? ম্যান্ডামাস, কিউ ওয়ারেন্টো, হেবিয়াস কর্পাস, সার্টিটুয়ারি। কোনটা এর সঠিক উত্তর কোনটি হবে? একদম সঠিক উত্তর দেখো হেবিয়াস কর্পাস। হেবিয়াস কর্পাস তার মধ্য দিয়ে কি বলা হয়? আটককারী কর্তৃপক্ষকে আটক ব্যক্তিকে আদালতে হাজির করতে বলা হয়। পরের প্রশ্নটি কি বলছে? নিম্নলিখিত বিলগুলির মধ্যে কোনটির ক্ষেত্রে রাষ্ট্রপতি বিলটি পুনর্বিবেচনার জন্য ফেরত না পাঠিয়ে অনুমোদন প্রদান করতে বাধ্য থাকেন? কোন বিলটিতে তিনি অনুমোদন প্রদান করতে বাধ্য থাকেন? সাধারণ বিল, অর্থ বিল, সংসদের উভয় কক্ষে পাশ হওয়া বিল সমূহ, সংবিধান সংশোধন সংক্রান্ত বিল। আমরা প্রত্যেকে জানি এই বিলটি কোনটি।
এই বিলটি কোনটি? সঠিক উত্তর হচ্ছে অর্থ বিল। তিনি অর্থ বিলকে কিন্তু অনুমোদন প্রদান করতে বাধ্য থাকে। পরের প্রশ্নটি দেখো, বলছে ভারতের সংবিধানের কোন অংশে অর্থনৈতিক ন্যায় বিচারকে একটি অন্যতম উদ্দেশ্য হিসাবে বলা হয়েছে? কোন অংশটিকে বলো? মানসিক অধিকার, নির্দেশমূলক নীতি, মৌলিক অধিকার এবং নির্দেশমূলক নীতি। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে একেবারে নির্দেশমূলক নীতিতে। ভারতের সংবিধানের নির্দেশমূলক নীতিতে অর্থনৈতিক ন্যায় বিচারকে একটি অন্যতম উদ্দেশ্য হিসেবে দেখা হয়েছে। পরবর্তী প্রশ্ন বলছে নিম্নলিখিত কোনটি ভারতের সংবিধানে একটি অধিকার হিসেবে গণ্য হয় না? সংবিধানে একটি অধিকার হিসেবে গণ্য হয় না কোনটি? রাজনৈতিক এবং সামাজিক অধিকার, শিক্ষার অধিকার, অর্থনৈতিক অধিকার, ধর্মের অধিকার। নিম্নলিখিত কোনটি ভারতের সংবিধানে একটি অধিকার হিসেবে গণ্য হয় না? রাজনৈতিক এবং সামাজিক, শিক্ষার, অর্থনৈতিক এবং ধর্মের অধিকার। কোন অধিকারটি আমাদের অধিকার হিসেবে গণ্য হয় না? সেটা হচ্ছে অর্থনৈতিক অধিকার। পরবর্তী প্রশ্নটি বলছে নিম্নলিখিত কোনটি ভারতের সংবিধানের প্রস্তাবনায় উল্লিখিত হয়নি? প্রস্তাবনাতে ন্যায় বিচার, ভ্রাতৃত্ব, প্রাপ্তবয়স্কের ভোটাধিকার, পদমর্যাদাগত সমতা। কোনটি ভারতের সংবিধানের প্রস্তাবনায় উল্লিখিত হয়নি? সঠিক উত্তর কী হবে? একেবারেই প্রাপ্তবয়স্কের ভোটাধিকার। প্রাপ্তবয়স্কের ভোটাধিকারটা হচ্ছে সঠিক উত্তর। এটি ভারতের সংবিধানের প্রস্তাবনায় কিন্তু উল্লিখিত হয়নি। প্রস্তাবনায় কিন্তু প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের কথা বলা হয়নি। পরবর্তী যে প্রশ্নটি বলছে ভারতের সংবিধানে সংখ্যালঘুদের স্বীকৃতি দেওয়া হয়েছে যার উপর ভিত্তি করে? ধর্ম, জাতি, মোট জনসংখ্যা থেকে জনগোষ্ঠী, জনসংখ্যার শতাংশ, বর্ণ। সঠিক উত্তরটা কি? ধর্ম। পরবর্তী প্রশ্ন বলছে সুপ্রিম কোর্ট কর্তৃক জারি হওয়া ম্যান্ডেমাস রিটটি লাগু হয় মূলত কিসের জন্য? একজন সরকারি আধিকারিককে সরকারি দায়িত্ব পালন করতে, প্রধানমন্ত্রীর দ্বারা মন্ত্রিসভা ভেঙে দেওয়াতে, কোম্পানির বেতন বৃদ্ধির উদ্দেশ্যে, নাকি সরকার কর্তৃক কর্মচারীদের বেতন দেওয়ার উদ্দেশ্যে? আমরা এটা নিয়ে আগেও আলোচনা করেছি। সঠিক উত্তরটা একজন সরকারি আধিকারিককে সরকারি দায়িত্ব পালন করার। পরের প্রশ্নটি বলছে ভারতের সংবিধানে কতগুলি মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করা হয়েছে? আমরা মৌলিক কর্তব্য কয়টি আমরা নিশ্চয়ই জানি। এখানে বলছে প্রথম 9টি, তারপরে বলছে 10টি, 11টি, 12টি। আমরা প্রত্যেকে জানি যে আমাদের মৌলিক যে কর্তব্য তার সংখ্যা হচ্ছে 11টি, তাই তো নাকি? সকলেই আমরা জানি মৌলিক কর্তব্যের সংখ্যা 11টি। পরবর্তী প্রশ্ন বলছে লোকসভার সাধারণ নির্বাচনের সময় ভোট দেওয়ার অধিকার হলো একটি মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকার, আইনি অধিকার, প্রাকৃতিক অধিকার। সঠিক উত্তরটি কি? আমাদের ভোট দেওয়ার অধিকার লোকসভার সাধারণ নির্বাচনে, সেটা কি মৌলিক অধিকার, নাকি সাংবিধানিক অধিকার, নাকি আইনগত অধিকার, নাকি প্রাকৃতিক অধিকার? সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি অবশ্যই এটি একটি আমাদের সাংবিধানিক অধিকার, যেটা মূলত একটা রাজনৈতিক অধিকারের মধ্যেও আমাদের পড়ে। পরবর্তী প্রশ্নটি কি বলছে দেখো, আমাদের সংবিধানে উল্লিখিত মৌলিক অধিকারগুলি যে দেশের সংবিধান দ্বারা অনুপ্রাণিত। মূলত মৌলিক অধিকারগুলো যে দেশের সংবিধান দ্বারা অনুপ্রাণিত। আমেরিকা যুক্তরাষ্ট্র, ইউনাইটেড কিংডম যেটাকে আমরা মূলত ব্রিটেন বলে থাকি, সুইজারল্যান্ড নাকি কানাডা? কোন দেশের সংবিধান দ্বারা আমাদের মৌলিক অধিকার নেওয়া হয়েছে? আমেরিকা যুক্তরাষ্ট্র। আমি তোমাদেরকে পড়ানোর সময় বলেছিলাম যেগুলো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, সেগুলো কিন্তু যেগুলো সবথেকে আমাদের মৌলিক এবং গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, বিশেষ করে আমেরিকা, যেহেতু আমেরিকাও শক্তিশালী একটা দেশ, সেখান থেকে মূলত কিন্তু আমরা অনেকগুলো বিষয় ধার করেছি। আমাদের এই বিষয়ে কিন্তু তোমাদের ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে, সেটা কিন্তু দেখে নিতে পারো। সংবিধানের অধীনে হেবিয়াস কর্পাস রিটটি জারি করার ক্ষমতা ন্যস্ত আছে কেবলমাত্র হাইকোর্টের উপর, কেবলমাত্র সুপ্রিম কোর্টের উপর, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের উভয়ের উপর, জেলা আদালতের অধস্তন কোর্টসমূহের উপর। কে জারি করতে পারে হেবিয়াস কর্পাস? এই রিটটি কে জারি করতে পারে? অবশ্যই
তোমরা মনে রাখবে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট উভয়ের উপর কিন্তু এটি দেওয়া রয়েছে, দুজনেই কিন্তু এটি জারি করতে পারে। পরবর্তী প্রশ্নটি বলছে নিচে উল্লিখিত কোনটি ব্যক্তিগত স্বাধীনতা রক্ষার প্রাচীর রূপে পরিগণিত হয়? ব্যক্তিগত স্বাধীনতাকে রক্ষা করে কে? ম্যান্ডেমাস, হেবিয়াস কর্পাস, কিউ ওয়ারেন্টো নাকি সার্টিটিউরি? এর সঠিক উত্তরটি হলো হেবিয়াস কর্পাস। সঠিক উত্তর কোনটি? হেবিয়াস কর্পাস। পরের প্রশ্নটি বলছে দেখো, মৌলিক অধিকার বলবৎকরণের উদ্দেশ্যে ব্যবহৃত রিটসগুলি জারি করে ভারতীয় সংসদ জারি করে নাকি রাষ্ট্রপতি জারি করে, সুপ্রিম কোর্ট জারি করে নাকি নির্বাচন কমিশন? একদম সঠিক উত্তর এবং একদম সহজ উত্তর কি? এটা আমরা জানি কে জারি করে? আমরা জানি সুপ্রিম কোর্ট জারি করে। মূলত হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের হাতে এই ধরনের ক্ষমতা দেওয়া থাকে। পরবর্তী প্রশ্ন কি বলছে? পরবর্তী প্রশ্ন বলছে নিম্নলিখিত বক্তব্যগুলি মূল্যায়ন করো। কনসেপ্ট লেভেলের প্রশ্ন। সাম্যের আইনি ব্যাখ্যা প্রধানত আইনের দৃষ্টিতে সাম্য এবং আইন দ্বারা সমভাবে সুরক্ষার অধিকার দ্বারা প্রভাবিত। দ্বিতীয়ত বলছে আইনের দৃষ্টিতে সাম্যের অর্থ হলো আইনের শাসন। এখানে বলছে এ সঠিক কিন্তু বি সঠিক নয়, বি সঠিক কিন্তু এ সঠিক নয়, উভয়ই সঠিক, উভয়ই সঠিক নয়। সঠিক উত্তর কি হবে? প্রত্যেকে বলো। একদমই সঠিক উত্তর হচ্ছে আমাদের উভয়ই সঠিক। এই দুটো কথাই হচ্ছে সঠিক। পরবর্তী প্রশ্নটি বলছে দেখো, সুপ্রিম কোর্ট কর্তৃক জারি করা একটি রিট বা একটি আধা বিচার বিভাগীয় সরকারি কর্তৃপক্ষকে তার অবশ্য পালনীয় দায়িত্ব পালন করতে বাধ্য করে, তা হলো কিউ ওয়ারেন্টো, ম্যান্ডেমাস, সার্টিটিউরি এবং প্রহিবিশন। এখানে 5টা তোমরা লক্ষ্য করতে পারছো। এই পাঠ থেকে বারবার করে কিন্তু প্রশ্ন আসছে। এই 5টা বিষয় আমি তোমাদেরকে আলোচনা করে দেব, তোমরা কিন্তু সেই ভিডিওটি তোমরা দেখে নেবে। এখানে সঠিক উত্তর কোনটা হবে? সুপ্রিম কোর্ট কর্তৃক জারি করা একটি রিট বা একটি আধা বিচার বিভাগীয় সরকারি কর্তৃপক্ষকে তার অবশ্য পালনীয় দায়িত্ব পালন করতে বাধ্য করে। আমি আগেরটাও আলোচনা করেছি। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি, ম্যান্ডেমাস। আগে আমি আলোচনা করেছি এটা নিয়ে। সঠিক উত্তর হচ্ছে অপশান বি। পরবর্তী প্রশ্ন কি বলছে? নিম্নলিখিত কোন পদ্ধতি দ্বারা নাগরিকত্ব অর্জন করা যায়? কোন পদ্ধতি দ্বারা আমরা নাগরিকত্ব অর্জন করতে পারি? জন্মসূত্রে, উত্তরাধিকার সূত্রে, নিবন্ধীকরণের সূত্রে, অনুরোধ বা আবেদন সূত্রে? এর মধ্যে কোনগুলি এ এবং বি, এ বি সি, এ বি সি নাকি ডি বি সি? সঠিক উত্তর এখানে আমাদের কোনটি হবে সেটা তোমরা বলো, প্রত্যেকে বলো। এর সঠিক উত্তরটি কি? এর সঠিক উত্তরটি হচ্ছে বি, এ বি সি। জন্মসূত্রে, উত্তরাধিকার সূত্রে এবং নিবন্ধীকরণের সূত্রে এই 3টি সঠিক। অনুরোধ বা আবেদনের সূত্রে হয় না। কিছু কিছু ক্ষেত্রে উত্তরাধিকার সূত্রে বলতে কিছু কিছু দেশে উত্তরাধিকারের সূত্রে বা বংশগতভাবে কিন্তু নাগরিক অধিকার পেয়ে থাকে। ওকে, তোমাদের জন্য প্রশ্ন থাকবে কোন কোন দেশে এইরকম উত্তরাধিকার সূত্রে নাগরিকত্ব রয়েছে সেটা কমেন্ট করে জানাও। পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নিম্নলিখিত কোন মামলার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট রায় দেয় যে মৌলিক অধিকারগুলি অসংশোধনীয়? কোনো রকমভাবে মৌলিক অধিকার সংশোধন করা যায় না। একে গোপালন মামলা, তারপরে বলছে কেশবানন্দ ভারতী মামলা, MC মেহতা মামলা নাকি গোলকনাথ মামলা? কোন মামলাতে বলেছিল? এর সঠিক উত্তর কোনটি? এর সঠিক উত্তরটি হচ্ছে ডি, অর্থাৎ আমাদের গোলকনাথ মামলায়। গোলকনাথ মামলায় বলা হয় মৌলিক অধিকারকে আমরা সংশোধন করতে পারি না। পরবর্তী প্রশ্ন বলছে আমাদের সংবিধানে উল্লিখিত নির্দেশমূলক নীতিগুলি হলো আদালত কর্তৃক বলবৎযোগ্য, আধা বলবৎযোগ্য, আংশিক অবলবৎযোগ্য, আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। একেবারে সঠিক উত্তর আমরা প্রত্যেকেই জানি, আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। পরবর্তী প্রশ্ন দেখো, বলছি নিম্নলিখিত অভিব্যক্তিগুলির মধ্যে কোনটি ভারতের সংবিধানের প্রস্তাবনায় নেই? একটি হচ্ছে সার্বভৌম ও গণতান্ত্রিক প্রজাতন্ত্র, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ নাকি যুক্তরাষ্ট্র? কোন অভিব্যক্তিগুলি কোনটি ভারতের সংবিধানের প্রস্তাবনাতে নেই? কোনটা প্রস্তাবনাতে নেই? আমরা কি কখনো যুক্তরাষ্ট্রীয় কথাটা আমরা প্রস্তাবনায় পেয়েছি? আমরা পাই। ধর্মনিরপেক্ষ পেয়েছি, সমাজতন্ত্র পেয়েছি, সার্বভৌম, গণতান্ত্রিক প্রজাতন্ত্র, এগুলো সবগুলো পেয়েছি।
কিন্তু যুক্তরাষ্ট্রের কথাটা কিন্তু ভারতীয় আমাদের প্রস্তাবনাতে নেই। পরবর্তী প্রশ্ন বলছে, মৌলিক কর্তব্য সংক্রান্ত অধ্যায় অন্তর্ভুক্ত করে ভারতীয় স্বাধীনতা সংগ্রামকে উদ্বুদ্ধ করেছে এমন মহান আদর্শকে পোষণ ও অনুসরণ করার দায়িত্ব, সাধারণ নির্বাচনে ভোটদানের দায়িত্ব, জনগণের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলার দায়িত্ব, যে রাজনৈতিক দলের টিকিটে একজন নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করেছেন তার সাথে থাকা সংক্রান্ত কর্তব্য। মৌলিক কর্তব্য সংক্রান্ত অধ্যায় কি বলেছে? মৌলিক কর্তব্য সংক্রান্ত অধ্যায় একদম সঠিক উত্তর হচ্ছে ভারতীয় স্বাধীনতা সংগ্রামকে উদ্বুদ্ধ করেছে এমন মহান আদর্শকে পোষণ ও অনুসরণ করার দায়িত্ব, মৌলিক কর্তব্য। পরবর্তী প্রশ্ন কি বলছে, ভারতের সংবিধানের কোন অংশ রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতির সাথে সম্পর্কিত? কোন অংশ নির্দেশমূলক নীতির সাথে সম্পর্কিত? পার্ট 1, পার্ট 3, পার্ট 4 নাকি পার্ট 5? একদম সঠিক উত্তর হচ্ছে পার্ট 4, 37-এর সঠিক উত্তর। দেখো পরের প্রশ্ন লক্ষ্য করো, বলছে সুপ্রিম কোর্ট কত ধরনের রিট জারি করতে পারে? এক হচ্ছে 2 নম্বরে, এক হচ্ছে 3 নম্বর, 5 এবং 6। আমরা প্রত্যেকেই জানি 5 ধরনের রিট জারি করতে পারে। আমরা মূলত যে প্রশ্নগুলো কিন্তু করছি সেই প্রশ্নগুলো কোনো না কোনো সালে কোনো না কোনো পরীক্ষাতে কিন্তু এসেছে। সমস্ত প্রশ্নগুলো আমাদের সংবিধানের প্রস্তাবনা ভারতকে যে হিসাবে বর্ণনা করে, প্রস্তাবনা ভারতকে যে হিসাবে মূলত বর্ণনা করে তার মধ্যে কোন কোনগুলো কথা বলছে? সার্বভৌম গণতান্ত্রিক সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সাধারণতন্ত্র, এটা বারবার করে পড়েছে। সমাজতান্ত্রিক গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সাধারণতন্ত্র, গণতান্ত্রিক সার্বভৌম ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক সাধারণতন্ত্র, সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র। সঠিক উত্তর কি হবে? তোমাদের 39-এর সঠিক উত্তর কি হবে? প্রত্যেকে কমেন্ট করে জানাও। একদম সঠিক উত্তর সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র হিসেবে গড়ে তোলার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে, ভারতের সংবিধানে কোন অধ্যায়ে মৌলিক অধিকারগুলির কথা বলা হচ্ছে? মৌলিক অধিকার আমরা প্রত্যেকে জানি পার্ট 3-তে মৌলিক অধিকার রয়েছে, পার্ট 4-এ নির্দেশমূলক অধিকারের কথা বলা হয়েছে। আমরা প্রত্যেকে জানি 12 থেকে 35 নম্বর ধারা পর্যন্ত মূলত আমাদের মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। তারপরে 36 থেকে আমরা জানি 51 পর্যন্ত বলা হয়েছে নির্দেশমূলক অধিকারের কথা। তারপরে আমরা জানি 51A নম্বর ধারায় রয়েছে মৌলিক কর্তব্যের কথা। একটু তাড়াতাড়ি আমরা দেখে নেব প্রশ্নগুলো। ভারতের সংবিধানে কতগুলি মৌলিক কর্তব্য আছে? একই কথা, মৌলিক কর্তব্য কতগুলি আছে? মৌলিক কর্তব্য আছে মূলত 11টি। তার পরের প্রশ্ন বলছে, মৌলিক অধিকারগুলি প্রযোজ্য নয় দেউলিয়া ব্যক্তির ক্ষেত্রে, বিদেশের ক্ষেত্রে, দুরারোগ্য ব্যাধিতে ভুগছে এমন ব্যক্তির ক্ষেত্রে, রাজনৈতিক ভুক্তভোগীর ক্ষেত্রে। মূলত আমরা বলতে পারি মৌলিক অধিকারগুলি বিদেশিদের ক্ষেত্রে প্রযোজ্য নয়, বিদেশিদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। পরবর্তী প্রশ্ন বলছে, জনগণের সম্মতি বলতে কি বোঝায়? জনগণের সম্মতি কিছু মানুষের সম্মতি, সেটা কখনো জনগণের সম্মতি হতে পারে না। সমস্ত মানুষের সম্মতি, তবু দেখা যাক সমস্ত মানুষের সম্মতি কিনা। তারপরে কি বলছে? সংখ্যাগরিষ্ঠ মানুষের সম্মতি এবং জনগণের নেতার সম্মতি। আমাদের ভারতীয় সংবিধানে কিন্তু মূলত আমরা জানি যে আমাদের সংখ্যাগরিষ্ঠ মানুষের সম্মতিকে মূলত জনগণের সম্মতি হিসেবেই দেখা হয়। পরের প্রশ্ন কি রয়েছে, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিটি গ্রহণ করা হয়েছে। নির্দেশমূলক নীতিটি কোথা থেকে গ্রহণ করা হয়েছে? ব্রিটিশ সংবিধান থেকে, সুইস সংবিধান থেকে, যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে, নাকি আইরিশ সংবিধান থেকে? সঠিক উত্তর কি হবে? প্রত্যেকে আমরা জানি আমাদের আইরিশ সংবিধান থেকে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি গ্রহণ করা হয়। পরবর্তী প্রশ্ন কি? পরবর্তী প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিত কোনটি মৌলিক অধিকারের রক্ষাকর্তা? মৌলিক অধিকারকে রক্ষা করে কে? আইন বিভাগ, শাসন বিভাগ, রাজনৈতিক দল, নাকি বিচার বিভাগ? একদম সঠিক উত্তর যদি হতে হয় তাহলে কি আমাদের বিচার বিভাগ হচ্ছে আমাদের মৌলিক অধিকারকে রক্ষা করে। তোমরা জানো 32, 226 দ্বারা আমরা মৌলিক অধিকারকে রক্ষা করে থাকি। মৌলিক অধিকার রক্ষা করার কথা বলে সুপ্রিম কোর্টের বা হাইকোর্টের লেখজারির মধ্য দিয়ে। আরেকটি গুরুত্বপূর্ণ আমরা কনসেপ্ট প্রশ্ন দেখে নেব। নিম্নলিখিত কোন মৌলিক অধিকারটি শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্যই উপলব্ধ? শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্য। আইনের দৃষ্টিতে সাম্য, আইনের দৃষ্টির পদ্ধতি ব্যতীত কোনো ব্যক্তিকে জীবন ও ব্যক্তিগত সুরক্ষার অধিকার থেকে বঞ্চিত করার বিরুদ্ধে সুরক্ষার অধিকার, ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ, অবস্থান ভেদে বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে সুরক্ষার অধিকার, নাকি ধর্মীয় স্বাধীনতার অধিকার? সঠিক উত্তরটি হচ্ছে
ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ, জন্মস্থান ভেদে বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে সুরক্ষার অধিকার। পরের প্রশ্নটি বলছে নিম্নলিখিত সংবিধানের ধারাগুলির মধ্যে কোনটি মৌলিক কর্তব্যে উল্লিখিত আছে? মৌলিক কর্তব্যে উল্লিখিত আছে কোনটি? আর্টিকেল 39C, এটা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ পড়তে হবে। আর্টিকেল 51A, আর্টিকেল 29B, নাকি কোনোটি নয়? আমি তোমাদের মৌলিক কর্তব্য উল্লিখিত আছে একটু আগে বলে দিয়েছিলাম 51A নম্বর ধারাতে। পরের প্রশ্ন কি বলছে? আমাদের সংবিধানের প্রস্তাবনায় যেটির উল্লেখ নেই, প্রস্তাবনাতে যেটির উল্লেখ নেই, ন্যায়, সৌভ্রাতৃত্ব, সমমর্যাদা, প্রাপ্তবয়স্ক ভোটাধিকার। যেহেতু সালের প্রশ্নগুলো, তাহলে বারবার করে একই রকম প্রশ্ন আসছে। প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের কথা কিন্তু আমাদের এখানে কোনো রকমভাবে উল্লেখ নেই। পরবর্তী প্রশ্ন কি বলছে? পরবর্তী প্রশ্ন বলছে মৌলিক কর্তব্যগুলি সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছিল 24তম সংশোধনীর দ্বারা। মৌলিক কর্তব্যের কথা বলছে 39তম সংশোধনীর দ্বারা, 42তম সংশোধনীর দ্বারা, নাকি 44তম সংশোধনীর দ্বারা? একদম সঠিক উত্তর কোনটি? একদম সঠিক উত্তর হচ্ছে 42তম সংশোধনীর দ্বারা আমাদের মূলত মৌলিক কর্তব্যগুলি সংযোজিত হয়েছিল। পরের প্রশ্ন বলছে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলতে যা বোঝায় যার নিজস্ব কোনো ধর্ম নেই, একেবারে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, অধার্মিক বা যেটাকে আমরা নাস্তিক বলি, ধর্ম বিরোধী, আর একটা হচ্ছে জনগণের ধর্মীয় অনুভূতির ওপরে বিবেচনাধীন। সঠিক উত্তর কি? এটা নিয়ে কিন্তু আমাদের বারবার করে প্রশ্ন আমাদের পড়েছে যে রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম নেই, যেমন আমাদের ভারতবর্ষ, যার নিজস্ব কোনো ধর্ম নেই। পরবর্তী প্রশ্ন কি বলছে? গণতন্ত্রের সাফল্য কিসের উপর নির্ভর করে? কনসেপ্ট লেভেল প্রশ্ন। প্রতিবাদের অধিকারের উপরে, সভা সমিতি গঠনের অধিকারের উপরে, ব্যক্তিগত স্বাধীনতার উপরে, সম্পত্তির অধিকারের উপরে। গণতন্ত্রের সাফল্য নির্ভর করে কিসের উপরে নির্ভর করে? আমাদের গণতন্ত্র নির্ভর করে। সঠিক উত্তর কি? ব্যক্তিগত স্বাধীনতার উপরে ভিত্তি করে, ব্যক্তিগত স্বাধীনতার উপরে ভিত্তি করে গণতন্ত্র সাফল্য নির্ভর করে। পরবর্তী প্রশ্ন বলছে প্রস্তাবনা অনুসারে চূড়ান্ত ক্ষমতা ন্যস্ত আছে কার কাছে? পার্লামেন্টের ওপর, সংবিধানের উপর, রাষ্ট্রপতির ওপর, নাকি জনগণের ওপর? একদম সঠিক যদি কথা বলতে হয় তাহলে চূড়ান্ত ক্ষমতা ন্যস্ত আছে জনগণের ওপর। আমরা ভারতের জনগণ, আমরাই কিন্তু সমস্ত ক্ষমতা দিয়ে থাকি, তাই তো? আমাদেরকে পরিচালনা করার জন্য কিন্তু আমরাই সংবিধান তৈরি করেছি। পরের প্রশ্ন কি বলছে? দ্বৈত নাগরিকত্ব কোন শাসন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য? দ্বৈত শাসন ব্যবস্থা সংসদীয়, যুক্তরাষ্ট্রীয়, এককেন্দ্রিক, নাকি স্বৈরাচারী? আমি কিন্তু যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা পড়াতে গিয়ে বারবার করে এই কথাগুলো কিন্তু আমরা বলেছিলাম। অর্থাৎ দ্বৈত নাগরিকত্ব দেখা যায় যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায়, আমরা এটা লক্ষ্য করতে পারি। পরবর্তী প্রশ্নটি বলছে নিম্নলিখিত কোনটি একটি রাজনৈতিক অধিকার? কাজের অধিকার, এটা কখনোই রাজনৈতিক অধিকার নয়। শিক্ষার অধিকার, এটাও রাজনৈতিক অধিকার নয়। বাক ও মতামত প্রকাশের অধিকার, এটাও রাজনৈতিক অধিকার নয়। তাহলে কোনটা পড়ে থাকলো? ভোট দানের অধিকার, নির্বাচনে দাঁড়ানোর অধিকার, নির্বাচিত করার অধিকার, রাজনীতি সংক্রান্ত যে সমস্ত অধিকার সেগুলো হচ্ছে রাজনৈতিক অধিকার। পরবর্তী প্রশ্নটি সবথেকে গুরুত্বপূর্ণ, কেন এটা কনসেপ্ট লেভেল প্রশ্নে এসে যায়। সামাজিক ন্যায় বলতে কি বোঝায়? সকলের সমান অর্থনৈতিক অধিকার থাকা উচিত, অর্থনৈতিক অধিকার থাকা উচিত। তোমাদের কি মনে হয়? অর্থনৈতিক অধিকারের সঙ্গে সামাজিক ন্যায়ের কোনো সম্পর্ক খুব একটা নেই। সকলের সমান রাজনৈতিক অধিকার থাকা উচিত, এটাও না হলেও আমাদের চলবে। জাতি, ধর্ম, লিঙ্গ, বর্ণের ভিত্তিতে সর্বপ্রকার বৈষম্য দূর করা উচিত, একদমই তাই। সামাজিক ন্যায় হচ্ছে সেটাই, জাতি, ধর্ম, লিঙ্গ, বর্ণের ভিত্তিতে সর্বপ্রকার বৈষম্য দূর করা উচিত। লাস্টে কি বলছে? সকলের ধর্মীয় স্বাধীনতার অধিকার থাকা উচিত। এগুলো তবু না হলেও চলবে, কিন্তু সিটটা হচ্ছে সঠিক। আবার বলছে দেখো প্রাথমিকভাবে কতগুলি মৌলিক অধিকার ছিল? প্রাথমিকভাবে আমাদের প্রথমে মৌলিক অধিকার কতগুলি ছিল? 6টি, 7টি, 4টি, 5টি। খুব গুরুত্বপূর্ণ কথা, কিন্তু 7টি আমাদের মৌলিক অধিকার ছিল। 7টি মৌলিক অধিকার কেন ছিল? আমাদের এই মৌলিক অধিকারের মধ্যে কোন অধিকারটা চলে গেছে? অর্থনৈতিক অধিকার বা অর্থের যেটা অর্থ সংক্রান্ত যে অধিকার, সম্পত্তির যে অধিকার, অর্থাৎ সম্পত্তির অধিকারটা কিন্তু বাতিল হয়ে চলে যায়, আমি বলেছিলাম। তারপরে এখন কতগুলি আছে? এখন আছে 6টি অধিকার। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করতে পারছো, বলছে ভারতের সংবিধানের যৌথ তালিকার
ধারণাটি যে দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যৌথ তালিকা, যৌথ তালিকা কোন দেশ থেকে গ্রহণ করা হয়েছে? যৌথ তালিকা গ্রহণ করা হয়েছে জাপান, কানাডা, অস্ট্রেলিয়া, ইউএসএ। একদম সঠিক উত্তর হচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া থেকে আমরা যৌথ তালিকার ধারণাটা কিন্তু অস্ট্রেলিয়া থেকেই আমরা গ্রহণ করেছি, যৌথ। তারপরে প্রশ্ন বলছে ভাষার ভিত্তিতে রাজ্য গঠন কত সালে সংগঠিত হয়? ভাষার ভিত্তিতে রাজ্য গঠন প্রথমে আমি তোমাদেরকে আলোচনা করেছিলাম 1951, 1947, 1950, 1956। সঠিক উত্তর হচ্ছে 1956। অর্থাৎ 1956 সালে আমরা অন্ধ্রপ্রদেশকে দেখেছিলাম ভাষার ভিত্তিতে প্রথম গড়ে উঠেছিল। আমরা একেবারে আলোচনার শেষ পর্যায়ে এসে গেছি। আর দুটি প্রশ্ন তোমাদের জন্য রয়েছে, লাস্ট দুটি প্রশ্ন। তোমাদেরকে 7টা প্রশ্ন করানোর কথা দিয়েছিলাম। লাস্ট প্রশ্ন দুটি কি বলছে? পার্লামেন্টের আইন দ্বারা কত সালে লাক্ষাদ্বীপ, মিনিকয় এবং আমনদ্বীপ দ্বীপপুঞ্জের একত্রে নাম করা হয় লাক্ষাদ্বীপ? কত সালে? 1973, 1970, 1971, 1972। কত সালে? প্রত্যেকে কমেন্ট করে জানাবে। একদম সঠিক উত্তর হচ্ছে 1973 সালে। পরবর্তী প্রশ্ন হচ্ছে লাস্ট প্রশ্ন, কোন সংবিধান সংশোধনী অনুসারে পার্লামেন্ট ভোটাধিকার প্রয়োগের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়? এটা আমরা প্রত্যেকেই জানি। 42তম, 44তম, 61, 73। সঠিক উত্তর হচ্ছে 61তম সংবিধান সংশোধনী অনুযায়ী। লাস্ট অবধি, একেবারে শেষ অবধি ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। কার কটা ঠিক হয়েছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাও এক্ষুনি।